আসসালামু আলাইকুম। যেখান থেকে ভিডিওটা দেখছো বা দেখছো সবার উপর আল্লাহর রহমত ও শান্তি বর্ষিত হোক। এই ভিডিওতে এসএসসি ফিজিক্স বইয়ের জলবিদ্যুৎ অধ্যায়ের দুইটা টপিক আলোচনা করব। টপিকটা দেখো, আমি বোর্ডে লিখে রাখছি। এখন আমরা যদি এই যে ফার্স্ট সার্কিটটা দিকে একটু লক্ষ্য করি, ফার্স্ট সার্কিটে কি দেওয়া আছে? এ বি সি ডি। এখানে এই সার্কিটের মধ্যে একটা ভোল্ট আছে যার মান হলো 3 ভোল্ট, একটা রোধ আছে যার মান 1 ওহম, আর একটা আছে যার মান হলো 2 ওহম। আর এই সিডি এখানে এটা ভোল্ট সংযুক্ত আছে। কিন্তু আমরা জানি যে এই অংশটুকু তোমরা একটু লক্ষ্য করো, এই অংশটুকু কিন্তু ভূমির সাথে কানেক্টেড আছে। আর আমরা জানি পৃথিবীর আধান শূন্য। এখন পৃথিবীর আধান যদি শূন্য হয় তাহলে কিন্তু সি বিন্দু আর ডি বিন্দু বিভব হবে শূন্য। তাহলে এখানে দেখো এই অংশটুকু হয়ে যাচ্ছে আমার 0 ভোল্টের, এখানে ওই সি বিন্দুতে হয়ে যাচ্ছে আমার 0 ভোল্ট। এখন আমরা জানি যে ভোল্টেজ যখন কম থেকে বেশিতে যাবে তখন কি ভোল্টেজটা বেড়ে যাবে। কতটুকু বাড়বে? এখানে যে পরিমাণ ভোল্ট দেওয়া থাকবে। তাহলে এখানে কিন্তু ভোল্ট বেড়ে হবে 3 ভোল্ট। তাহলে আমরা এখানে লিখতে পারি কি এ বিন্দু ভোল্টেজ কি হবে? তাহলে এখানে হবে এ বিন্দু ভোল্টেজ, কি হবে? এখানে এ বিন্দু ভোল্টেজ হবে এখানে 3 ভোল্ট। কারণ যখন ভোল্টেজ কম থেকে বেশিতে যায় তখন ভোল্টেজ সবসময় বেড়ে যায়। তাহলে এই এ বিন্দু ভোল্টেজ যদি 3 ভোল্ট হয়, এই 3 ভোল্ট নিয়ে কিন্তু এখান থেকে সে যাত্রা শুরু করবে। এখন যখন যাত্রা শুরু করে, যখন এখানে যে রেজিস্ট্যান্স আছে এটা যখন পার করবে, রোধ বাধা, তাহলে এই ভোল্টেজ যখন এই রোধটা পার করবে এখানে কিন্তু কিছু ভোল্টেজ খরচ হবে। কতটুকু খরচ হবে আমরা আগে সেইটুকু বের করে ফেলি। তাহলে আমরা এখানে V1 কি হবে? তাহলে V1 হবে, এখন তাহলে এখানে এই V1 কি হবে? আমরা কিন্তু এই সূত্র দিয়ে এখানে এই ভোল্টেজটার মান আমরা এখন বের করব। তাহলে V1 সমান কি হবে? আমরা সূত্র জানি, ওহমের সূত্র থেকে R1। এখন দেখো এই ভোল্টেজের মান বের করার জন্য এই পুরো সার্কিটের মধ্য দিয়ে কতটুকু কারেন্ট ফ্লো হচ্ছে সেটা কিন্তু আগে আমাদের বের করতে হবে। তো আমরা যদি পুরো সার্কিটের মধ্যে দিয়ে কতটুকু কারেন্ট ফ্লো হচ্ছে সেটা যদি আমরা বের করে ফেলি তাহলে কিন্তু এই মানটা আমরা সহজেই পেয়ে যাব। তাহলে এখানে কি হবে? আমরা যদি এই সার্কিটের মধ্যে দিয়ে কারেন্ট বের করে ফেলি, কারেন্ট বের করার সূত্র ওহমের সূত্র V = যেহেতু এটা সিরিজে সংযুক্ত আছে তাহলে R1 + R2। তাহলে V এর মান কত? 3, আর R1 + 2, তাহলে এখানে হবে 1 অ্যাম্পিয়ার। তাহলে এখানে I এর এই পুরো সার্কিটের মধ্য দিয়ে আমার বিদ্যুৎ ফ্লো হচ্ছে কত? 1 অ্যাম্পিয়ার। ওকে, ফাইন। তাহলে এখন I এর মান কিন্তু আমরা এখান থেকে পেয়ে গেলাম। তাহলে কি হবে? এখানে I1 * R কত? 1। তাহলে এখানে হবে 1 ভোল্ট। এখন তোমরা খেয়াল করো V1 এর মান কত? 1 ভোল্ট। তাহলে এই রোধটা পার করতে এখানে কিন্তু 1 ভোল্ট খরচ হয়ে গেল। এখানে আছে কত? 3 ভোল্ট। তাহলে 1 ভোল্ট এখানে খরচ হয়ে গেল, তাহলে থাকলো কত? 2 ভোল্ট। তাহলে এই B বিন্দুর ভোল্টেজ হবে কত? 2 ভোল্ট হবে। তাহলে আমরা এখানে লিখতে পারি
অতএব বি বিন্দুর ভোল্টেজ কত? বি বিন্দুর ভোল্টেজ হবে তাহলে এখানে এই 2 ভোল্ট। কেন? কারণ এই রোধ পার করতে এখানে 1 ভোল্ট অলরেডি খরচ হয়ে গেছে, তাহলে বাকি থাকলো আর 2 ভোল্ট। তাহলে এই বি বিন্দুর ভোল্টেজ কিন্তু 2 ভোল্ট। এখন এই বি বিন্দু ভোল্টেজ যদি 2 ভোল্ট হয়, এই 2 ভোল্ট নিয়ে কিন্তু আবার এখান থেকে সে যাত্রা শুরু করবে। তাহলে এখন যদি যাত্রা শুরু করবে, এখানে কিন্তু আরেকটা রোধ আছে। রোধ মানে কি? বাধা দেওয়া। তাহলে অবশ্যই এখানে এই রোধটা পার করতে আর কিন্তু কিছু ভোল্টেজ খরচ হবে। সেটা তাহলে আমরা যদি এখন বের করে ফেলি, V2 হবে কত? একই ভাবে R2। তাহলে এখানে R1 ইনটু R কত? 2। তাহলে এখানে 2 ভোল্ট। এখন তোমরা খেয়াল করো, এখানে খরচ হয়ে গেল, এই রোধ পার করতে ভোল্টেজ খরচ হলো 1 ভোল্ট। আর এখানে এই রেজিস্ট্যান্স পার করতে খরচ হলো 2 ভোল্ট। তাহলে কিন্তু এখানে 3 ভোল্টে কিন্তু শেষ হয়ে গেল। তাহলে আমরা কিন্তু অনায়াসে এখন বলতে পারি যে এই সি বিন্দু ভোল্টেজ 0 ভোল্ট। তাহলে আমরা কিন্তু এখানে লিখতে পারি কোথায় সি বিন্দু ভোল্টেজ কত? 0 ভোল্ট। ডি বিন্দুর ভোল্টেজ, এটা কিন্তু আমরা সার্কিট দেখে যাবে বুঝেছিলাম যে এখানে ভোল্টেজ কত হবে। তাহলে এখানে ভোল্টেজ কিন্তু 0 ভোল্ট। তাহলে আমাদের প্রশ্ন ছিল নিম্ন সার্কিটে এ বি সি ও ডি বিন্দুতে ভোল্টেজ কত। তাহলে এ বিন্দুতে ভোল্টেজ 3 ভোল্ট, বি বিন্দু ভোল্টেজ 2 ভোল্ট, সি বিন্দু ভোল্টেজ 0 ভোল্ট, ডি বিন্দু ভোল্টেজ 0 ভোল্ট। ওকে, খুবই সহজ। তো এটা যদি তোমরা বুঝে থাকো, তাহলে আমাদের নেক্সট টপিকটা একটু আলোচনা করব। দেখো, এই সার্কিটের মতো এই সার্কিট কিন্তু এক। এই সার্কিটে কি কি দেওয়া আছে? এই সার্কিটে দেওয়া আছে একটা ব্যাটারি, তার ভোল্টেজ 6 ভোল্ট, আর আছে কি একটা রোধ R1 5 ওহম, আর R2 10 ওহম, R3 কত? 15 ওহম। এখন এই সার্কিটটা কিভাবে আমরা বের করব ভোল্টেজের মান, একইভাবে আমরা বের করব। তাহলে আমরা কিন্তু জানি যে যেহেতু ডি বিন্দুটা ভূমির সাথে কানেক্টেড, তাহলে কি এই বিন্দুটা, এই অংশটুকু কি সম্পূর্ণ কিন্তু এইটুকুর মান হলো 0 ভোল্ট। তাহলে এখন আমরা শিখেছিলাম কি যে যখন কম ভোল্ট থেকে বেশি ভোল্টে যাবে তখন কি হবে, বা যখন নেগেটিভ থেকে পজিটিভে যাবে কি হবে, তখন সবসময় ভোল্টেজ বেড়ে যাবে। কতটুকু বাড়বে? যে পরিমাণ ভোল্টেজ দেওয়া থাকবে। এখানে দেওয়া আছে 6 ভোল্ট। তাহলে কিন্তু আমরা বলতে পারি যে এ বিন্দুর ভোল্টেজ হবে কত এখানে? তাহলে একই নিয়মে তাহলে লিখতে পারি আমরা এ বিন্দুর ভোল্টেজ কত হবে? হবে এখানে 6 ভোল্ট। ওকে, ফাইন। তাহলে 6 ভোল্ট যদি হয়, এখন একই নিয়মে এই ভোল্ট, যেহেতু এখানে একটা রোধ আছে, অর্থাৎ কি এই ভোল্টে যাওয়ার সময় এটা কি করবে? এটা কিন্তু বাধা দিবে। তাহলে কি করবে এখন? তাহলে এখানে কতটুকু ভোল্টেজ খরচ হলো সেটা আমরা এখন বের করে ফেলি। তাহলে V1 কি হবে এখানে? I R1। তাহলে I1 এখন এই আমার পুরো সার্কিটের মধ্যে দিয়ে কতটুকু ইলেকট্রিসিটি ফ্লো হচ্ছে সেটা আমাদের কিন্তু বের করতে হবে। তাহলে এখানে আমরা যদি বের করে নিই I সূত্র, ওহমের সূত্র থেকে আমরা পেতে পারি V I, এখানে রোধ আছে কয়টা? 3টা, কারণ এই কানেকশন কিন্তু সিরিজে সংযুক্ত আছে। তাহলে R1 প্লাস R2 প্লাস R3। ওকে, তাহলে V আছে কত? 6 ভোল্ট অন 5 প্লাস 10 প্লাস 15। তাহলে এটা যদি আমরা ক্যালকুলেশন করি, তাহলে এই ক্যালকুলেশনের মান আসবে 0.2 অ্যাম্পিয়ার।
তাহলে এই পুরো সার্কিটের মধ্য দিয়ে আমার ইলেকট্রিসিটি ফ্লো হচ্ছে কত 0.2 অ্যাম্পিয়ার। এখন তাহলে আমরা সহজেই V1 এই রোধের মধ্যে দিয়ে কতটুকু খরচ হলো ভোল্টেজ সেটা বের করি। 0.2 আর কত 5, তাহলে এখানে আসবে অন ভোল্ট। তাহলে দেখো এখানে খরচ হয়ে গেল কিন্তু অন ভোল্ট। তাহলে এখানে যদি খরচ অন ভোল্ট হয়, এখানে দেওয়া আছে 6 ভোল্ট, খরচ হলো অন ভোল্ট, তাহলে বাকি থাকলো 5 ভোল্ট। তাহলে এই বি বিন্দু ভোল্টেজ কিন্তু হতে পারে এখানে 5 ভোল্ট। ওকে, তাহলে এখানে আমরা লিখতে পারি অতএব বি বিন্দুর ভোল্টেজ কত হবে 5 ভোল্ট। এখন তোমরা একটা জিনিস লক্ষ্য করো তো, এই সার্কিটের মধ্য দিয়ে সার্কিটের এই অংশটা, এই অংশের ভিতর দিয়ে কিন্তু কোনো ইলেকট্রিসিটি ফ্লো হবে না, কারণ এখান থেকে ইলেকট্রিসিটি কারেন্ট এখানে এসে এই বিন্দুতে এসে কারেন্ট যাওয়ার কিন্তু আর কোনো রাস্তা নেই। এই জন্য এই সার্কিটের এই অংশটুকুতে কোনো কারেন্ট ফ্লো হবে না। তাহলে এই বি বিন্দুর ভোল্টেজ আর এই বিন্দুর ভোল্টেজ একই হবে, কারণ এই রেজিস্ট্যান্সের মধ্য দিয়ে যদি কারেন্ট ফ্লো না হয় তাহলে কিন্তু ভোল্টেজের কোনো চেঞ্জ হবে না। তাহলে এই বি বিন্দু আর এই বিন্দুর ভোল্টেজ সেম। অতএব ই বিন্দুর ভোল্টেজ কত হবে, এখানে ভোল্টেজ হবে 5 ভোল্ট। এখন তোমরা খেয়াল করো, এই এখন বি বিন্দু দিয়ে যখন এই 5 ভোল্ট নিয়ে যাত্রা শুরু করবে, তখন যাত্রা শুরু করার সময় দেখো এখানে আরেকটা রোধ আছে, অবশ্যই এখানে কিন্তু ভোল্টেজ খরচ হবে। এখন কতটুকু খরচ হবে সেটা আমরা এখন বের করি। তাহলে অতএব V2 সমান কি হবে, একই সূত্র IR2। I কত, এখানে 0.2 আর 10, তাহলে এখানে আসলে 2 ভোল্ট। তাহলে এখানে কিন্তু খরচ হয়ে গেল 2 ভোল্ট। তাহলে আমার মূল ভোল্ট ছিল কত 6 ভোল্ট, তাহলে এখানে খরচ হলো 1 ভোল্ট, এখানে খরচ হলো 2 ভোল্ট, তাহলে মোট কিন্তু 3 ভোল্ট অলরেডি খরচ হয়ে গেছে। তাহলে এখন এইখানে তাহলে সি বিন্দুর ভোল্টেজ কত হবে, সহজ হিসাব সি বিন্দুর, তাহলে আমরা লিখব অর্থাৎ সি বিন্দুর ভোল্টেজ হবে কিন্তু 3 ভোল্ট, কারণ এখানে খরচ হলো 1 ভোল্ট, এখানে খরচ হলো 2 ভোল্ট, 3 ভোল্ট, তাহলে আর বাকি থাকে 3 ভোল্ট। তাহলে এখানে এই সি বিন্দুর ভোল্টেজ 3 ভোল্ট। এখন এই সি বিন্দুতে এই 3 ভোল্ট আবার এখান থেকে কিন্তু সে যাত্রা শুরু করবে। যাত্রা শুরু করার সময় দেখো এখানে আরেকটা রোধ আছে, এই রোধটা পার করতে গেলে কি অবশ্যই কিন্তু ভোল্টেজ খরচ হবে। কতটুকু খরচ হবে, তাহলে আমরা এখানে লিখতে পারি যে অতএব V3 ইকুয়াল টু IR3। I এর মান তোমরা আগে বের করে ফেলেছি, 0.2 ইনটু R3 15, তাহলে এখানে আর 3 ভোল্ট। তাহলে দেখো এই রোধটা পার করতে এখানে এর খরচ হয়ে গেল 3 ভোল্ট। আমার মূল সার্কিটের ভোল্টেজ কত 6 ভোল্ট, এখানে খরচ হলো 1 ভোল্ট, 2 ভোল্ট, তাহলে 3 ভোল্ট আর 3 ভোল্ট, 6 ভোল্ট কিন্তু খরচ হয়ে গেল। তাহলে এই ইনপুটে কিন্তু বের হবে কত, আর কিন্তু কোনো ভোল্ট নাই, অর্থাৎ ডি বিন্দুতে ভোল্ট কিন্তু হবে 0। তাহলে কথায় আমরা লিখতে হবে ডি বিন্দু ভোল্টেজ কত হবে, তাহলে এখানে 0 ভোল্ট। এই তো সূত্র। তাহলে যেহেতু এখানে লিখতে পারি আমরা 5 ভোল্ট। এখন এই হলো একদম সহজভাবে ব্যাখ্যা। তো এটা কিন্তু অনেক সহজ। তো আজ এই পর্যন্ত। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ সো মাচ। আল্লাহ হাফেজ।